অদিতি। অদিতি চোখ সরিয়ে নিল। ধ্রুবর দিকে তাকালে ধ্রুব ঠান্ডা গলায় স্রেফ বলল, যা পছন্দ হয় বলতে বলেছিলাম, বলিনি? মানে? ধ্রুব এবার আইসক্রিমের খোসা রাস্তায় ফেলে অদিতির হাত চেপে ধরল। টেনে নিয়ে যেতে লাগলো গাজরার দোকানের দিকে। অদিতি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে বলল, আরে আমার লাগবে না এসব, আমি তো এমনি এমনি। ধ্রুব শোনেনি। ও দোকানদারকে বলল। সব রঙের কি বলে এসবকে? ও গাজরা 3টা করে দিন। অদিতি হতভম্ব হয়ে তাকিয়ে রইল। আল্লাহ, এতগুলো কেন? এখানে তো অন্তত 20টা হবে। ধ্রুব নির্বিকারভাবে টাকা বের করে দোকানিকে দিল। গাজরা একটা নিজেই হাতে নিয়ে অদিতির হাত টেনে পড়াতে পড়াতে বলল, আমি প্রেমিক হিসেবে মেবি এক্সপেরিয়েন্সড না অদিতি, জানি না গার্লফ্রেন্ডকে কিভাবে ট্রিট করতে হয়, অ্যান্ড আমি চাই এই ব্যাপারগুলোতে ইউ শুড হেল্প মি আউট। অদিতি নিঃশব্দে চেয়ে রইল ধ্রুবর দিকে। ধ্রুব এক হাতে গাজরা নিয়ে অদিতির হাতে পড়ানোর চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই কিছু মিলছিল না। এবারও বিরক্ত হলো ভীষণ। কিভাবে পড়া এটা? ধ্রুব বিরক্ত হয়ে বলার সাথে সাথে অদিতি ফিক করে হেসে ফেলল। ধ্রুব শাসালো, ডোন্ট লাভ, ডিস্ট্র্যাক্ট হচ্ছি। অদিতি এবার হাসতে হাসতে বলল। দিন, আমি শিখিয়ে দিচ্ছি। তারপরও ধ্রুবকে শিখিয়ে দিল কিভাবে গাজরা পরাতে হয়। ধ্রুব ধীরে ধীরে শিখলো। তারপর নিজে থেকে আরেকটা গাজরা নিয়ে অদিতির চুলে পরিয়ে দিল। তারপর ওকে ঘুরিয়ে পেঁচিয়ে দেখে উজ্জ্বল কণ্ঠে বলল, পারফেক্ট। ধ্রুব অদিতি রাস্তায় এক কিনারা ধরে হাঁটছে। হাঁটার মধ্যেই হঠাৎ করে অদিতির পা মোচড় দিয়ে গেল। ব্যথায় আহ বলে রাস্তাতেই পা চেপে হাঁটু ভেঙে বসে গেল। মুখ ব্যথাতে নীল হয়ে গেছে রীতিমতো। ধ্রুব সাথে সাথে উদ্বিগ্ন হয়ে অদিতির পাশে বসে পড়ল। আর ইউ অলরাইট? কি হয়েছে তোমার? অদিতি বড় বড় নিঃশ্বাস ফেলছে। আমার পা। ধ্রুব আর অপেক্ষা করে না, অস্থির হয়ে বলল। দেখি আমি, পা মচকে গেছে মেবি। বলে পায়ের গোড়ালির কাচের পায়জামার দিকে হাত বাড়াতেই অদিতি চমকে সরে গিয়ে বলল, ঠিক আছে, আমি পায়ে হাত দিবেন না। ধ্রুব ভ্রু কুচকে ফেলল। অদিতি অস্বস্তিতে ভুগছে সেটা দেখে ধ্রুব বলল, ওকে ফাইন, হাঁটতে পারবে? ডক্টরের কাছে যেতে পারবে? আমি ঠিক আছি, আপনি। যেতে পারবে কিনা, হ্যাঁ কি না? ধ্রুব ঠান্ডা গলায় বলল। অদিতি দমল, হাল ছেড়ে মিনমিন করে বলল, একটু হেল্প করলেই পারবো। ধ্রুব অদিতিকে এবার পাঁজো কোলে তুলে নেওয়ার জন্য দু হাত বাড়াতেই অদিতি চমকে দ্রুত বলে উঠল, এভাবে না, এভাবে না। ধ্রুব সরে গিয়ে রেগে তাকালো। অদিতি ওই রাগী চোখ দেখে নিচু গলায় বলল। কেউ দেখবে ধ্রুব? ধ্রুব অন্য পাশে চেয়ে নিজের রাগের নিঃশ্বাস ছেড়ে সামলানোর চেষ্টা করে। অদিতির দিকে তাকালো। ধ্রুব ঠান্ডা গলায় বলল, ফাইন, হাত ধরতে তো প্রবলেম নেই, নাকি এটার জন্য বিয়ে করা লাগবে? তাহলে চলো, কাজী অফিসও সামনেই আছি। অদিতি চমকে দ্রুত মাথা নাড়ালো, অর্থাৎ হাত ধরতেও সমস্যা নেই। ধ্রুব আস্তে করে অদিতির হাত ধরে উঠিয়ে নিল। 1 মিনিটের হাঁটা রাস্তা পরই হসপিটাল আছে একটা, ওটাতেই যাবে ওরা। ওয়াইসিস হসপিটাল। ধ্রুব অদিতিকে চেয়ারে বসিয়ে রিসেপশনের দিকে এগিয়ে গেল। গম্ভীর হুডিতে ধ্রুবকে আসতে দেখে রিসেপশনের মেয়েটা আচার আচরণই যেন বদলে গেল। চুল ঠিক করে দ্রুত নিজেকে ঠিকঠাক করলো। দূর থেকে এই মেয়ের এমন আচরণ দেখেই মুহূর্তে ব্রু কুচকে গেল অদিতির। ও তীক্ষ্ণ চোখে মেয়েটাকে দেখে যেতে লাগলো। অথচ ধ্রুব স্বাভাবিক ভঙ্গিতে রিসেপশনের মেয়েটার সামনে দাঁড়িয়ে বলল, ডাক্তার অনিরূপ শেখ জয় আছেন আজকে? মেয়েটির চোখ হাসে, কণ্ঠে সবটাই মিষ্টি ঢেলে বলল, জি আছেন। অদিতির চোখে মেয়েটাকে এই মুহূর্তে চূড়ান্ত বিশ্রী দেখাচ্ছে। ইচ্ছে করছে মাথার সবগুলো চুল টেনে ধরতে। ধ্রুবর সামনে এভাবে নেচে নেচে কথা বলার কি আছে? ধ্রুব কি ভুলেও ওর দিকে তাকাবে নাকি? অদিতি এবার ধ্রুবকে লক্ষ্য করলো। ধ্রুব নিজের মতো করে গম্ভীর গলায় বলল, একটা টিকিট লাগবে। মেয়েটি হেসে হেসে বলল, জি, আমি কল করে স্যারকে জানাচ্ছি। ধ্রুব টিকিট নিয়ে হাঁটতে হাঁটতে অদিতির কাছে ফিরে এলো। পেছন থেকে ধ্রুবর ম্যানলি হাঁটা দেখে সেই রিসেপশনের মেয়েটির থুতনি ঝুলে গেল। গালে হাত দিয়ে বলে ফেললো, উফ, হ্যান্ডসাম। অদিতির মুখ কুঁচকে গেল এমন কথায়। ও চোখ রাগিয়ে মেয়েটার দিকে তাকিয়ে রইল। পাশ থেকে অন্য আরেকটা মেয়ে অদিতিকে দেখে ওই মেয়েকে বলল, বেশি উড়িস না, গার্লফ্রেন্ড নিয়ে এসেছে, তোর দিকে কেমনে তাকিয়ে আছে দেখ। অদিতি মেয়েটার দিকে চরমভাবে চোখ রাঙিয়ে তাকালো। তারপর ইচ্ছে করে হাতের গাজরা দেখিয়ে ঝাঁকালো। বোঝালো এই গাজরাটার মালিক হচ্ছে এই ছেলে, সঙ্গে এই হাতের মালিকও। চোখ রাঙালো। ধ্রুব টিকিট নিয়ে অদিতির সামনে এসে দাঁড়ালো। ফুলগুলো পড়বে তো সব, এভাবে নাড়াচ্ছ কেন?
অদিতি এক মুহূর্তের জন্য একটু থমকালো, তারপর অস্বস্তিতে গাজরা নাড়ানো থামিয়ে দিল। ধ্রুব হাত বাড়িয়ে দিল। উঠে আসো। অদিতি এক মুহূর্তে ওই মেয়েটার দিকে তাকালো, পরপর ইচ্ছে করে ধ্রুবর হাত শক্ত করে ধরে উঠে দাঁড়ালো। ধ্রুব এভাবে এত গভীরভাবে হাত ধরাতে কিছুটা অবাক হয়েছে। অদিতির চোখ লক্ষ্য করে পেছনে তাকাতেই এক মুহূর্তের জন্য ধ্রুব অবাক হলো। পরপর মাথাটা নিচু করে নিঃশব্দে হেসে ফেললো। চলো যাই। ধ্রুব ও অদিতি কেবিনে ঢুকতেই অনিরূপ মাথা তুলল। অদিতি ধ্রুব চেয়ারে বসলো। অনিরূপ পুরো ডিটেলস শুনলো ধ্রুবর থেকে, তারপর অদিতির দিকে চেয়ে বলল, আপনার পা দেখা লাগবে, পাজামার নিচ থেকে তোলা লাগবে। অদিতি এটা শুনে অস্বস্তি নিয়ে ধ্রুবের দিকে তাকালো। ধ্রুব ওর অস্থিরতা বুঝে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তারপর উঠে গিয়ে জানালার দিকে ফিরে দাঁড়ালো। অদিতির পা পরীক্ষা শেষে অনিরূপ ধ্রুবকে ডাকলো। আপনি এসে বসতে পারেন। অদিতি মাথাটা নামিয়ে রেখেছে। ধ্রুব গিয়ে আগের জায়গায় বসলো। অনিরূপ বলল, পেশেন্ট আপনার কে হয়? ধ্রুব এক মুহূর্ত দেরি না করে স্বাভাবিক গলায় বলল, বউ। প্রেসক্রিপশন লিখতে লিখতে অনিরূপের ঠোঁটের কোণে একটু হাসি দিল। সে জানে ধ্রুব মিথ্যা বলছে। অদিতি তখন অবাক হয়ে ধ্রুবের দিকে চেয়ে রয়েছে। অনিরূপ বলল, আমার কাছে মনে হচ্ছে আপনার স্ত্রীর পায়ের প্রপার ট্রিটমেন্ট দরকার। মিস আদিতি, পায়ে কি ছোটবেলায় ব্যথা পেয়েছিলেন? অদিতি মাথা নাড়ল। ছোটবেলায় গাড়ি অ্যাক্সিডেন্টে ওই ভেঙেছিল একবার। ধ্রুব ব্রু কুচকে ফেললো। অনিরূপ বলল, যা আন্দাজ করছিলাম। ধ্রুব, ওনার এক্স-রে করিয়ে রিপোর্ট আমাকে দেখাবেন। ধ্রুব মাথা নাড়িয়ে উঠে দাঁড়ালো। অদিতির হাত ধরে ওকে উঠে দাঁড়াতে হেল্প করলো। দরজা দিয়ে বেরিয়ে আসার সময় অদিতি ফিসফিস করে বলল, আমি আপনার বউ। ধ্রুব উত্তর দিল না। এক্স-রে রিপোর্ট হাতে ধ্রুব রাস্তার কিনারে ধরে হাঁটছে। পাশেই অদিতি ভীতু ভঙ্গিতে হাঁটতে হাঁটতে ধ্রুবকে দেখছে। হসপিটাল থেকে বের হবার পর থেকে ধ্রুব ভীষণ নীরব হয়ে আছে। এখন অবধি একটা কথাও বলেনি। অদিতির ধ্রুবর এসব নীরবতা একটুও সহ্য হচ্ছে না। এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে অদিতি দু হাতে ধ্রুবর পেটানো বাম হাতটা টেনে ধরলো। ধ্রুব পা থামলো, কিন্তু পেছনে ফিরে অদিতিকে দেখলো না একবারের জন্য। অদিতি ভাঙা গলায় ডাকলো, ধ্রুব, এদিকে তাকান না। ধ্রুব তাকালো না। অদিতি এবার আরো শক্ত ভঙ্গিতে টেনে ধরলো ধ্রুবর হুডির হাতা। এবার ফিরে তাকালো ধ্রুব। স্বাভাবিক ভঙ্গিতে অদিতিকে দেখতে লাগলো। অদিতি ওই চোখ দেখে চোখ নামিয়ে মিনমিন করে বলল, সরি, এটা লুকানোর জন্য। আমি চাইছিলাম না আপনি অযথাই এসব জানেন। তাছাড়া আমি তো এখন ফাইন আছি। এই দেখুন, পাও নাড়াতে পারছি। বলে পা নাড়িয়ে দেখাতে গেল অদিতি। পরপরই চোখ মুখ কুচকে ব্যথায় ঠোঁট চেপে ধরলো। ধ্রুব ব্রু বাঁকিয়ে তাকালো। স্বাভাবিক চোখ ওর। অদিতি আস্তে করে পা মাটিতে রাখলো। অপ্রস্তুত গলায় বলল, সরি। আবার এই সরি। ধ্রুব এবার বিরক্ত হয়ে বলল, আমি তোমার বয়ফ্রেন্ড হতে পারি অদিতি, কিন্তু বিয়ে করা ছাড়া কি আমি তোমার ব্যাপারে কিছুই জানতে পারি না? আমার সেই রাইট নেই। তোমার পা ভালো না, ডক্টর জয় নিজে আমাকে ডেকে বলেছে। তোমার প্রপার ট্রিটমেন্ট দরকার পায়ের। এত ইম্পর্টেন্ট কথা তুমি লুকাও কিভাবে আমার থেকে? আনবিলিভেবল। অদিতি চুপ হয়ে গেল। বলার চেষ্টা করলো কিছু। আমি বলতে চেয়েছি। হঠাৎ অদিতির কথার মাঝখানে ওদের পাশ থেকে একটা মেয়ে পাশ কেটে চলে গেল। অদিতির পেছন ফিরে ওই মেয়ের দিকে তাকালো। পেছন পেছন আর একটা ছেলে বড় বড় পা ফেলে এগোচ্ছে। ছেলেটার চোখে রাগ, জেদ। অদিতি হা হয়ে দেখতে থাকলো ছেলে মেয়ে দুটোকে। ছেলেটি গিয়ে সরাসরি মেয়েটির হাত পেছন থেকে টেনে ধরলো। মেয়েটি রেগে পেছন ফিরে তাকালো। ছেলেটি আচমকা পাজো কোলে তুলে নিল মেয়েটিকে। মেয়েটি দু হাতে ভয় পেয়ে ছেলেটির গলা জড়িয়ে ধরে। ভয়ার্ত চোখে বড় বড় চোখে ছেলেটির দিকে চেয়ে দেখে। ছেলেটি মেয়েটিকে কোলে নিয়ে বড় বড় পা ফেলে গাড়িতে বসিয়ে দিল। পুরো ব্যাপারটা ধ্রুব অদিতির নজরে থাকলো। অদিতি ওদের কোলে তোলা দেখে ঠোঁট চেপে চূড়ান্ত লজ্জায় অন্য পাশে মুখ ঘুরিয়ে নিল। ধ্রুবর এসব দেখে ভীষণ হাসি পাচ্ছে কেন যেন। ও দুষ্টু হেসে আর চোখে অদিতিকে দেখলো। তারপর কি মনে করে অদিতির দিকে ঝুঁকে এসে শুনিয়ে শুনিয়ে বলল, কি ব্যাপার তোফাজ্জেল হায়াতের ভদ্রকন্যা? কাউকে দেখে আপনার মধ্যেও কিছু মিছু হচ্ছে নাকি? ইস, অদিতি লজ্জায় যেন মাটির নিচে ঢুকে যাবে। ও মিছে রাগ দেখিয়ে চোখ রাঙালো ধ্রুবকে। ধ্রুব ওই তাকানো দেখে ভয় পাওয়ার ভান করে বুকের বাঁ পাশে হাত চেপে মাথাটা হালকা পিছিয়ে নিয়ে আতঙ্কিত গলায় বলল, ওপস, ইওর আইজ ইজ স্ক্যারিং মি, ডোন্ট গিভ মি দিস লুক। অদিতি হেসে ফেলল ধ্রুবর বাড়তি অভিনয়টুকু দেখে।
আজ 21শে ফেব্রুয়ারি। আজ খাদ্যমন্ত্রী সৌরভ ইয়ামিনের মুক্তির দিন। আজ আদালত থেকে বিনা শর্তে মুক্তি পেয়েছেন উনি। আদালত থেকে মাথা উঁচু করে বুক চওড়া করে বেরিয়ে আসতেই পুরো জায়গা জুড়ে কোলাহল লেগে জেল এক প্রকার। চারপাশে পুলিশের ঘেরাও, সাংবাদিকরা উৎপেতে আছে রীতিমতো। সৌরভ বেরিয়েই সাংবাদিক আর জনগণের ভিড়ে আটকা পড়ে গেল। পুলিশ এত মানুষের ধাক্কাধাক্কি সামলানোর চেষ্টা করার জন্য লাঠি উঁচাতেই সৌরভ চোখের ইশারায় তাদের থামালেন। পুলিশ সদস্যগণ একপাশে সরে গেল। সৌরভ সাংবাদিকের দিকে তাকালেন। একজন সাংবাদিক শুরুতেই বলল, স্যার, আপনার মানি লন্ডারিং এর মিথ্যা মামলার পিছনে কারা থাকতে পারে? আপনি কাকে সন্দেহ করছেন? সৌরভ মুচকি হাসলেন। চোখের ভিতর কিছু একটা তো ছিলই। জবাব এলো, সন্দেহ আছে, তবে এখন সেটা বিশ্বাসে বদলে গেছে। বাকিটা আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন। সাংবাদিকের মাঝে এ কথা শোনা মাত্রই সাড়া পড়ে গেল। একজন এগিয়ে এসে বলল, স্যার, শোনা যাচ্ছে আপনার ছেলের হাত আছে আপনাকে মুক্ত করতে। তাহলে কি ধরা যায় তিনি রাজনীতিতে আসতে চলেছেন? ধ্রুব দূরে বাইকের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, কালো সানগ্লাস চোখে, আর এক হাতে সিগারেট ফুঁকছে, তো আর এক হাতে কোকো কলার ক্যান। ঠোঁট তার সেই চিরচেনা উদাসীনতার ছাপ। সৌরভের তাকানো তার গায়েই লাগলো না যেন। সৌরভ ধ্রুবের দিকে এক ঝলক তাকিয়ে চোখ সরালেন, তারপর জবাবে বললেন, আমার ছেলে আমার সব। আমি আজও টিকে আছি কারণ আমার ছেলে পাশে ছিল। আমাকে নিয়ে প্রশ্ন তুলতে পারেন, কিন্তু আমার ছেলেকে নিয়ে নয়। ওর এই জগতের প্রতি বিন্দুমাত্র আগ্রহ নেই। ওর জগৎ আলাদা। এক মুহূর্তের জন্য সবাই চুপ হয়ে গেল। সৌরভের কণ্ঠে যে দৃঢ়তা, তাতে আর কোনো সাংবাদিক প্রশ্ন করার সাহস পেল না। সৌরভ পুলিশের দিকে তাকালেন। সঙ্গে সঙ্গেই তার ইশারায় পুলিশ দিয়ে ঘিরে ফেলা হলো। সাদা পাঞ্জাবি পরে যেমন রাজার মতো কারাঘরে এসেছিলেন, তেমনি সম্মান নিয়ে আদালত থেকে বেরিয়ে মার্সিডিজের দরজা খুলে গাড়িতে বসলেন। সৌরভ গাড়িতে বসতেই বাকিটুকু সিগারেট রাস্তায় ফেলে দিল ধ্রুব। কোকের বোতল পাশে থাকা সৌরভের দলের এক ছেলের হাতে ধরিয়ে দিয়ে বাইক স্টার্ট দিল। তারপর গাড়ির আগে চলল বাইক নিয়ে, আর পেছন পেছন সৌরভের গাড়ি এগোলো। বাড়ির দরজায় এসে সৌরভ নামলেন, সাদা পাঞ্জাবির বোতাম ঠিক করলেন। ইয়ামিন বাড়ি এর সামনে এক মুহূর্ত দাঁড়ালেন। ধ্রুব সানগ্লাস খুলে বুকের খোলা শার্টের মধ্যে ঝুলিয়ে এগিয়ে গেল। সৌরভের পাশে দাঁড়ালো গম্ভীর মুখে। মুখে কোনো ভাবান্তর নেই, যেন সবকিছুই তার কাছে নিতান্ত স্বাভাবিক। তারপর বাপ ছেলে একসঙ্গে ঢুকলো সদর দরজা দিয়ে। ড্রয়িং রুমে ঢুকতেই সৌরভের শুরুতেই চোখ গেল ট্রিনার দিকে। ট্রিনা সোফায় বসে আছে, চোখ মুখে ক্লান্তি, অভিমান। সৌরভ ধীর পায়ে এগিয়ে গেলেন। ট্রিনা উঠে সৌরভের দিকে চেয়ে উঠে দাঁড়ালো আস্তে করে। ওর চোখে জল। সৌরভ ট্রিনার পাশে দাঁড়াতেই ট্রিনা ওনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে শান্ত গলায় বলল, শান্তি, আপনি এখন রাজনীতি আপনাকে অনেক কিছু দিয়েছে না? আর কিছু পাওয়ার আশা আছে এখনো? বলুন আমাকে, নেক্সট কোনো কারাগারে যেতে মন চাইছে? ট্রিনা কথা বলতে বলতে একসময় ফুপিয়ে উঠল। সৌরভের পাঞ্জাবির বুকের অংশ মুষ্টিতে চেপে মাথাটা হেলিয়ে দিয়েছে কঠোর কঠিন বুকের উপর। সৌরভ আর চোখে ছেলের দিকে তাকালেন। ধ্রুব তখন ডাইনিং টেবিলের সামনে জগ থেকে পানি গ্লাসে ঢালছে। ওর এসবে মন নেই এক বিন্দুও। ইচ্ছেও নেই নিজের বাবার অন্য নারীর সঙ্গে মানবিমানের গল্প শুনতে। ফ্রেড আপ ধ্রুব এসবে। সৌরভের ইচ্ছে করছিল ট্রিনাকে বুকের ভিতর শক্ত করে চেপে ধরতে, কিন্তু সে অধিকার কি আর তার আছে? তিনি ট্রিনার মাথায় হাত রেখে আবারও ধ্রুবর দিকে তাকালেন। ধ্রুব তখন শীষ বাজাতে বাজাতে নির্বিকার মুখে সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছে। ধ্রুব যেতেই সেই মুহূর্তে আর কোনো বাধাই সৌরভের সামনে রইল না। তিনি দু হাতে ট্রিনাকে টেনে বুকে আগলে নিলেন। আশকারা পেয়ে এবার সৌরভের শক্ত কাঁধে মাথা রেখে ট্রিনা হাওমাও করে কাঁদতে লাগলো। সৌরভ আস্তে করে স্ত্রীর পিঠে হাত বুলিয়ে বললেন, থামো, মানুষ আছে বাসায়, কি ভাববে ওরা? ট্রিনা বুকের পাঞ্জাবি মুঠো করে ধরে অশ্রু ভেজা চোখ তুলে সৌরভের দিকে তাকালো। নাক টেনে সমস্ত রাগ ছেড়ে বলল, আমি চাইনি আমার জীবন এভাবে কাটুক। আমি চাইনি আপনি আমার সংসারে থেকেও না থাকুন। আপনি আপনার ছেলেকে ভালোবাসুন, আমি মানি সেটা। বিশ্বাস করুন, আমি অমন সিনেমার মতো সৎ মা কোনোদিন হতেও চাইনি। কিন্তু আমি কি মানুষ নই? আমার কি ইচ্ছে হয় না একটা স্বাভাবিক দাম্পত্য জীবনের? মাঝে মাঝে আফসোস হয়, কেন আমি আপনার আগের বউ হলাম না? কেন আপনি শুরুতেই আমাকে বিয়ে করলেন না? কেন কেন সৌরভ? সৌরভ চুপচাপ শুনলেন সবটুকু অভিযোগ। একটুও বিরক্তি নেই, নেই কোনো নিজের ব্যক্তিগত অভিযোগ চাওয়া। শুধু ট্রিনার মাথায় হাত রেখে বললেন, তোমাকে আমি এ বাড়িতে আনবো, কটা দিন অপেক্ষা করো। তবু হয়তো একদিন আমাকে বুঝবে। সেদিন আসছে সামনে। গোসল শেষ করলো ধ্রুব। আজ প্রায় 2 দিন পর গায়ে একটু পানি ঢাললো।
সারাদিন ডিওডোরেন্ট দিয়েই চলা যুবকে আজ বাধ্য হয়েই গোসল করতে হলো, কারণ একরোখা এক মেয়ে আছে এখন ওর জীবনে। যে যুবকে একদিন গোসল না করলে, একদিন খাওয়ায় অনিয়ম করলে চোখ রাঙায়। যুব টি শার্টটা হাতে নিয়ে উদম গায়ে আয়নার সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। একে বেঁকে নিজেকে দেখতে লাগলো আয়নায়। হঠাৎ খালি বুকের পাশটায় আঙুল চেপে ধরে আয়নায় ব্রু বাঁকিয়ে চেয়ে হালকা হাসলো, বলল, ইচ্ছে করছে নিজের এই অবস্থাতে তোমাকে জাস্ট চেপে ধরতে। কবে বউ হবে আমার? গড নোস, আই এম বিং সো মাচ ডেসপারেট মিসেস ধ্রুব। বলে দীর্ঘশ্বাস ফেলল ধ্রুব। বিয়ে এই জীবনে বোধ হয় ওর কপালে বিয়ে টিয়ে আর লেখা নেই। ধ্রুব টি শার্টটা পরে নিল, তারপর এক লাফে বিছানার বালিশে উদম হয়ে শুয়ে পড়লো। বালিশে মুখ চেপে এক হাতে বিছানায় শুয়ে ফোন ডায়াল করলো অদিতির নাম্বার। রিসিভ হচ্ছে না, একবার দুবার, তাও না। ধ্রুব এবার টেক্সট পাঠালো, হাই, রিসিভ দ্য কল। আবারও অপেক্ষা, কোনো রিপ্লাই নেই। ধ্রুব এবার সত্যিই বিরক্ত হলো, বালিশে মুখ চেপে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেললো। 2 দিন ধরে একটুও কথা হয়নি অদিতির সঙ্গে, অথচ আজ যখন সে নিজে থেকে ফোন করলো তখন এই মেয়েটি কলই ধরলো না। এই চুপচাপ অবস্থা, এই নীরবতা বিয়ের আগেই না জানি এই মেয়েকে বিয়ে করলে ধ্রুবকে কতটা পুড়তে হয়। ওহ আল্লাহ, ধ্রুবর ভাবতেই ভয় লাগছে, অশান্তি হচ্ছে ভীষণ। অদিতির সঙ্গে কথা বলাটা দরকার। ধ্রুব বালিশ থেকে মাথা তুলে উঠে বসলো। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর ধ্রুব আবার ফোনটা হাতে তুলে নিল। শেষবারের মতো তর্জনী দিয়ে স্ক্রিন সোয়াইপ করলো। ফোনের স্ক্রিনে এক চমকালো, ধ্রুবস এনামোরাদা ইজ কলিং। ধ্রুব যেন চমকে গেল, এখন এই মেয়েটাকে এসে একটা ধমক দিবে। ধ্রুব কোনো রকম নিজের ক্ষোভ চেপে রেখে কল রিসিভ করলো। হেই, কল করার সময় ফাইনালি তোমার হলো? প্রাইম মিনিস্টার হওয়া উচিত তোমার, এত বিজি। বরাবরের মতো এবার সালাম এলো না, বরং পরিচিত নয়, বরং আরো ছোট একটি কণ্ঠস্বর ভেসে এলো ওপাশ থেকে। দুলাভাই, আমি ইফাস। ধ্রুব এই নাম শোনা মাত্রই এক মুহূর্তেই সোজা হয়ে বসলো, ভ্রু কুঁচকে গেল তার। ইফাজ? ইফাস ভয়ে ভয়ে হঠাৎ কোনো আনুষঙ্গিক আলাপে না গিয়েই বলে উঠল, দুলাভাই, আপুর আকত হয়ে যাবে আগামীকাল। আপু কাঁদে। ধ্রুবর শরীর মুহূর্তের মধ্যে যেন অবশ হয়ে গেল। মনে হলো মুহূর্তের মধ্যেই পৃথিবী হঠাৎ করে কেন যেন থেমে গেল। মাথার ভেতর একের পর এক বিশাল বিস্ফোরণের মতো শব্দ হচ্ছিল। তার শরীর যেন এই খবরটা এক মুহূর্তে গ্রহণ করতে পারছিল না। সে দ্রুত উঠে দাঁড়ালো, ঠোঁট চেপে ধরে অস্থির গলায় বলল, আকত? কিসের আকত? ইফাস জবাব দিল আরো নিচু গলায়, আপুর বিয়ে ঠিক হয়ে গেছে, কালকে আকত হবে। ধ্রুবর মেরুদণ্ড বরফের মতো ঠান্ডা হয়ে গেল, তার চোখ ঝাপসা হয়ে আসছিল যেন। সমস্ত পৃথিবী এক মুহূর্তের জন্য থেমে গেল, আর সে শুধু শুনছিল দুনিয়ার সবচেয়ে বিরক্তিকর শব্দ, আকত। কিন্তু কিন্তু অদিতি বাড়ি গেছে কখন? ওর সঙ্গে তো পরশু কথা হয়েছে, তখন তো কিছুই বললো না। পরশু? ও আল্লাহ! ধ্রুব মাথার চুল মুষ্টি করে চেপে ধরলো। পরশু কথা হয়েছে? গতকালকে তো অদিতি কল এসেছিল, মামলার কাজে এত ব্যস্ত ছিল ধ্রুব কল রিসিভ করতে পারেনি। শিট শিট শিট, ধ্রুব ব্যস্ত গলায় বলল, তোমার আপু কোথায়? ও ঠিক আছে? বিয়েতে ও রাজি? না দুলাভাই, আপু রাজি না, কাঁদছে শুধু। আব্বু ওকে জোর করেই বিয়ে দিচ্ছে। ইফাস জবাব দিল। ধ্রুবর নিঃশ্বাস ভারী হয়ে গেল, যেন তার শিরায় আগুন ঢেলে দেওয়া হয়েছে। তার মনে একটাই প্রশ্ন, অদিতি কি ওর কথা তোফাজ্জল হায়াতকে একবারের জন্য বলেনি? পর মুহূর্তে ধ্রুবর মনে পড়ে বলার কথা আসছে কোথা থেকে। ধ্রুব ওকে প্রপোজ করার সময়ই বলেছে যা করার ও করবে, অদিতি শুধু ভালোবাসবে, ব্যাস। ধ্রুব নিজেকে সামলে বলল, তোমার আপুর কাছে ফোনটা দাও। ইফাস ভয় পেয়ে গেল। পারবো না দুলাভাই, আব্বু নিষেধ করেছে। ধ্রুব দাঁত দিয়ে ঠোঁট কামড়ে কিছু একটা ভাবলো, তারপর বলল, ইফাজ, শোনো বাচ্চা, আমি আসছি, এক্ষুনি আসছি। তুমি তোমার আপুকে একা রেখো না, যা কিছু হোক ওকে একদম একা রেখো না, আমি সব ঠিক করে দেব, ওকে বেবি? ইফাজ মাথা নাড়লো। ধ্রুব ফোন রেখে দিল, তারপর এক মুহূর্ত সময় নষ্ট না করে দরজা খুলে নিচে নেমে এলো। নিচে এসে সৌরভ ইয়ামিনের সামনে দাঁড়িয়ে এক প্রকার হাঁপাতে লাগলো। সৌরভ টিভির সাউন্ড বাড়িয়ে অবাক হয়ে হাঁপাতে থাকা ছেলের দিকে তাকালেন। কি ব্যাপার? কি হয়েছে তোমার? টিভির খবরের সাউন্ড ডাইরেক্ট কানে এসে লাগছিল। ধ্রুব রেগে সোফার উপর থেকে রিমোট নিয়ে ঠাস করে টিভি বন্ধ করে দিল। রেগে বলল, তুমি এখানে দেশের নিউজ দেখছো আর ওদিকে আমার দিন দুনিয়া ভেসে যাচ্ছে। খবর আছে তোমার? এক্ষুনি, আমি জাস্ট এক্ষুনি অদিতির বাড়ি যাব, তুমি আমার সঙ্গে যাবে আর বিয়ের কথা ফাইনাল করবে।
ইজ দ্যাট ক্লিয়ার? সৌরভ ইয়ামিন ধীর স্থিরভাবে ছেলের দিকে তাকিয়ে রইলেন, অবাক হয়ে বললেন, আমি গেলে সব সমাধান হয়ে যাবে।